আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে তো এই ক্লাসটা নিয়েছিলাম, আবার হচ্ছে নেওয়া লাগতেছে কারণ কালকে সাউন্ড ছিল না। তো আজকে তো মনে হয় ক্লিয়ার শোনা যাচ্ছে। কমেন্ট করো তো কেউ, কেউ কমেন্ট করো যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমার এখান থেকে তো শোনা যাচ্ছে ক্লিয়ারলি, শোনা যাচ্ছে মনে হচ্ছে। পড়িস না, পড়িস না ভাই, তাইলে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে দেখি এখানে, সেটা হচ্ছে কালকে আমরা এই অধ্যায়টা করছিলাম, তারপর আবার করতেছি, কারণ কালকে আমরা কেউ সাউন্ড শুনতে পাই নাই। তো আজকে আমরা হচ্ছে সেই অধ্যায়টাই করবো। দেখো, অনুশীলনীতে ফিজিক্সের ক্ষেত্রে আহ অনুশীলনী পড়তে হবে, মাস্ট পড়তেই হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি যদি শুধু অনুশীলনী পড়ে মূল বই না পড়ে তাহলে কি হবে? এটা মানে একটা পাগল ছাড়া কেউ এই কথা বলতে পারে না। তুমি এখানকার অনুশীলনী আজকে আমি দেখাবো কিছু অনুশীলনী, যে অনুশীলনীগুলো তুমি যদি মেইন বই না পড়ো, তুমি এখান থেকে ডিরেক্টলি মুখস্থ করলে হবে না তো। কারণ ভিতরের জিনিসপাতি তোমাকে পড়তে হবে, তারপর বুঝতে হবে, তারপর তোমার এখানে আসতে হবে, তাই না? তো আজকে আমরা সেই জিনিসটাই দেখাবো। অবশ্যই তোমাকে ভিতরে ভালো করে পড়া থাকতে হবে, তারপর তুমি অনুশীলন সলভ করলে মনে থাকবে। না হলে ওই হাজার হাজার অপশন সহ এত অনুশীলনী মুখস্থ করে যাবা, তারপর আবার হচ্ছে সেটা যে অনুশীলনীর প্রশ্ন, এটাও তো বোঝার উপায় থাকে না। মেডিকেল পরীক্ষার হলে গেলে পরে মনে হয় যে আমি কোথায় আসছি নিজেও জানি না, সেখানে আবার অনুশীলনী প্রশ্ন কোনটা, এই প্রশ্ন কোনটা, এত মানে বোঝার সময় থাকে না আর কি। ঠিক আছে, তার উপর 5 মিনিট তাদের হচ্ছে কি বলে খাতা দিতে যায়, আবার 5 মিনিট আগে খাতা নেওয়ার চিন্তা ভাবনা করে। তো এই যে একটা ঝামেলা থাকে, সো তোমাকে মানে আগে মেইন বই ভালো করে পড়া থাকতে হবে, তারপর তুমি অনুশীলনটা অবশ্যই সলভ করতে হবে। অনুশীলনীও পড়তে হবে, মেইন বই পড়তে হবে। এখন আসেন আমরা অনুশীলনী সলভ করি। তো কালকে এটা বলছিলাম যে স্বতঃসিদ্ধ বা স্বীকার্য কি। তো এখানে দেখেন তো, এখানে লিখছে হচ্ছে কি স্বতঃসিদ্ধ বা স্বীকার্য হচ্ছে গাণিতিক যুক্তি। আচ্ছা, গাণিতিক যুক্তি কেমনে এখানে স্বতঃসিদ্ধ বা স্বীকার্য হয়? এটা তো গণিতে ব্যবহৃত হয়, যে সকল যুক্তি গণিতে ব্যবহৃত হয় সেটা পদার্থবিজ্ঞানে এখানে আসে কোনো কাহিনী টাহিনী করবে না, এটা এমনিতেই বাদ, এটা দেখার কোনো দরকারই নাই। তারপর আসেন হচ্ছে আমি পরেরগুলা দেখি। পরীক্ষণের বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত। তো আমরা কি জানি যে কোনো পরীক্ষাতে, বৈজ্ঞানিক পরীক্ষাতে প্রমাণিত হলে সেই জিনিসটাকে কি বলা হয়? সেই জিনিসটাকে তত্ত্ব বলে, সেই জিনিসটাকে কি বলা হয়? তত্ত্ব অথবা নীতি বলে, ঠিক আছে? আর তারপরে দেখেন, তারপরে লাস্টের অপশনটা কি আছে? পরীক্ষণের সার সংক্ষেপ বলছে। তো অনুকল্প, এটাকে বলা হয় কি অনুকল্প অথবা থিওরি। পরীক্ষণে কোনো একটা পরীক্ষণের থিওরি বা সার সংক্ষেপকে বলা হয় হচ্ছে অনুকল্প। আমি এগুলো লিখে রাখছি কেন? যাতে তোমাদের কম সময়ে তোমরা এই জিনিসটা ক্লাসটা শেষ করতে পারো। এখন যদি তোমাকে এখানে লিখতাম তো ক্লাসের সময় লাগতো, প্লাস আমি যদি হঠাৎ করে একটা ভুল করি, ধরো কেউ ভুল তো করতে পারে, এটা নর্মালি, কারণ ম্যাথমেটিক্যাল টার্ম থাকে দু একটা, তো তখন কিন্তু সময় নষ্ট হবে। সো আমি একটু লিখে রাখছি যাতে তোমাদের সময় কম লাগে, প্লাস আমার সুবিধা হয়, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি, এই একটা অ্যান্সার আছে স্বতঃসিদ্ধ বা স্বীকার্য, সেটা হচ্ছে কি প্রমাণ ছাড়াই গ্রহণযোগ্য ধারণা। প্রমাণ ছাড়াই কোনো গ্রহণযোগ্য ধারণাকে বলা হয় স্বতঃসিদ্ধ বা স্বীকার্য। এটা হচ্ছে কি তোমার হলো কি কোনো ধারণা বা তত্ত্ব, এটা এটা হচ্ছে স্বতঃসিদ্ধ বা স্বীকার্য, 1 নম্বর পয়েন্ট। এখন তুমি দেখো এই যে প্রশ্নটাই আমি সলভ করলাম, এই প্রশ্নটা যদি মূল বই সলভ না করো, তুমি এটা ডিরেক্ট মুখস্থ করলে পারবা? এটা পারবা না, কারণ এখানে এইটা যে কি, এটা তো তোমার হচ্ছে বই থেকে পড়তে হবে, এটা যে কি এটাও বই থেকে পড়তে হবে। তাহলে তোমাকে এই জিনিসটা জানতে হবে। তারপর আসেন, এখানে হচ্ছে কি যে এখানে লিখছে তত্ত্ব কি বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে, এগুলো অনুকল্প। এটা হচ্ছে বই ডিরেক্টলি লাইন আছে, তো এটা মুখস্থ করবেন ওখান থেকে বইতে। তারপর নিচের কোনটি লব্ধ রাশি? দেখেন তো, তাপমাত্রা, ভর, কম্পাঙ্ক, তারপর হচ্ছে কি কি আছে এখানে? তাপমাত্রা কি আপনার লব্ধ রাশি? না, হওয়ার কথা তো না। তারপর হচ্ছে কি ভর? জীবনেও না। সময় তো আরো না।
তাহলে কম্পাঙ্কটা একমাত্র লব্ধরাশি হওয়ার কথা। কম্পাঙ্ক এফ ইকুয়ালস টু কি যেন ছিল না, এরকম 1/2 পাই, ওখানে দেখেন কত কিছু আছে। তার মানে কি অ্যান্সার হচ্ছে এটা। তাহলে এই তিনটা হচ্ছে মৌলিক রাশি, আর ওটা হচ্ছে কি আপনার লব্ধরাশি। তারপর যদি দেখেন 1 মাইল এবং 1 কিলোমিটারের মধ্যে, এই যে আমি লিখে রাখছি 1 মাইল সমান হচ্ছে 1609 মিটার, আর হচ্ছে আপনার এটা হলো কি 1000 মিটার। তো দুইটা পার্থক্য করলে 609 আসছে, যেটা 609 সেটা অ্যান্সার। তারপর আসেন হচ্ছে এখান থেকে আপনারা দেখবেন হচ্ছে 5 নাম্বার, যে পরমাণু সমস্ত ধন, আধান এবং ভর কেন্দ্রে অবস্থিত। আচ্ছা, রাদারফোর্ড নামক একজন বিজ্ঞানী ছিল না, উনি বলছেন না যে পরমাণু সমস্ত ধনাত্মক আধান বা চার্জ যা কিছু থাকে সবকিছু কোথায় থাকে, পরমাণু কেন্দ্রে থাকে। সো এই যে রাদারফোর্ডের নাম আছে, ওটা অ্যান্সার। আরগুলো আমি দেখতে যাবো কিসের জন্য, ঝামেলা করে কি হলো। দূর এক একটা এক একবার ঝামেলা করে। আচ্ছা যাই হোক, তাহলে এটা 5 নাম্বার গেল। 6 নাম্বার হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব আবিষ্কার করেছেন কে, বইয়ে মুখস্থ করবেন এটা, ম্যাক্সওয়েল। তারপর হচ্ছে কি বিজ্ঞানী ক্যালকুলাস আবিষ্কার করেছেন কে, বিজ্ঞানী নিউটন। তারপর হচ্ছে কি ভর ও শক্তি সমতুল্য, এই কথাটা কে বলেছেন, বিজ্ঞানী আইনস্টাইন। কোথায় বলেছেন এটা, আপনি যখন আপনার কোন অধ্যায় দেখবেন, আপনার হচ্ছে দ্বিতীয় পত্র 8ম অধ্যায় দেখবেন, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র 8ম অধ্যায় যখন দেখবেন তখন এই কথাটা পাবেন। তো তারপর আমরা যাই, তার উপরের দিকে যাই। তারপর দেখেন এখানে কোন বস্তু হতে শক্তি বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, এই তত্ত্বের প্রবক্তাকে ম্যাক্স প্লাঙ্ক। এটাও ওই অধ্যায়ের মধ্যেই আছে, দেখবেন ওখানে লেখা আছে। নিম্নলিখিত কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের ধারণাকে সম্প্রসারিত করেছেন, এটাও ওই অধ্যায়ের প্রশ্ন, ডিরেক্টলি লাইন মুখস্থ, আলবার্ট আইনস্টাইন। তারপরে তারপর দেখেন এখানে কি আছে, তারপর হচ্ছে যে আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব অনুসারে, এটা এই ধরনের প্রশ্ন পড়া যাবে না, পড়া নিষিদ্ধ, পড়া নিষেধ। তারপর হচ্ছে অনিয়মিত ত্রুটি কি ধরনের ত্রুটি, এটা দেখেন দুইটা ত্রুটি হতে পারে, একটা যান্ত্রিক ত্রুটি হতে পারে, ব্যক্তিগত ত্রুটি হতে পারে। আপনি যদি বইতে দেখেন, আমি বইতে থেকে পড়ে শোনাচ্ছি, আপনি বইতে কোথায় পাবেন এই জিনিসটা সূত্র, সেটা হচ্ছে আপনি যাবেন হলো আপনার বইতে 27-28 পৃষ্ঠার মধ্যে, যেখানে ত্রুটি টপিকটা আছে, সেখানে দেখবেন হচ্ছে এলোমেলো ত্রুটি বা অনিয়মিত ত্রুটি বা র্যান্ডম ইরর নামক একটা টপিক আছে। ওইখানে দেখেন লেখা আছে পর্যবেক্ষণের ত্রুটির জন্য হতে পারে। তাহলে দেখেন তো, পর্যবেক্ষক কে হতে পারে, ব্যক্তিগত না। তার মানে হচ্ছে যে পর্যবেক্ষক করে তার যে ত্রুটিটা হয় সেটা তো ব্যক্তিগত ত্রুটির মধ্যে পড়ে। তারপর বলছে পরীক্ষাকালে যন্ত্রের অবস্থার পরিবর্তনের জন্য হতে পারে। তারপর দেখেছেন যে এখানে লিখছে কি পরীক্ষাকালে যন্ত্রের, তার মানে কি যে যান্ত্রিক ত্রুটি। তাহলে দেখেন দুইটা ত্রুটি চলে আসে, তার মানে অ্যান্সার কোনটা, গ। এগুলা কিন্তু না, একটা বললে হবে না। তাহলে এখানে আপনার 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে কি গ। কত, 12 হচ্ছে গ। পুনরাবৃত্তিক ত্রুটি কোনটি, স্কুকটের শূন্য ত্রুটি, এটা বইতে লেখা আছে, মুখস্থ করবেন। এখন এই প্রশ্নটা দেখেন, এখানে আমি দুইটা জিনিস লিখে রাখছি। তার আগে দেখেন কি লিখছি, ভি ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড বাই সময়, আর ইকুয়াল টু দূরত্ব, আর হচ্ছে জি আপনার কি জি ইকুয়াল টু কি লিখছি, দূরত্ব বাই সময় স্কয়ার, বা সোজা বাংলা কথা আমরা এখানে সরণ হাবি যাবে লিখতে পারি, কিন্তু আমি ওটা দরকার না, আমি জাস্ট মনে রাখার জন্য একটু করলাম ডি ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ডি ডিভাইডেড বাই টি স্কয়ার, ঠিক আছে না, আমি এটা লিখলাম। এখন আপনাকে বলছে যে কোনটি মাত্রাহীন বলছে, তো আমি বাইর করবো এগুলোকে যদি বসান, এটাতে যদি বসান, এটাতে যদি বসান, বসালে দেখবেন যে কিছু না কিছু বেঁচে আছে। তো আপনি এরকম বসায় দেখবেন, তো এখানে লাস্টেরটাই আমি বসাই, দেখবেন যে কিছুই থাকবে না। কি থাকবে দেখেন, ভি স্কোয়ার, তাহলে আমরা ভি এর মানটা বসাই ডি ডিভাইডেড বাই টি, তাই না। তো ভি স্কোয়ার আছে, তাহলে এই একটা ভি সমান ডি স্কোয়ার লিখতে পারে, ইনটু আর একটা ভি লিখবো ডি বাই টি, তাহলে দুইটা ভি লিখলাম, ভি এই একটা ভি এই একটা ভি, দুইটা ভি সমান ভি স্কোয়ার হয়ে গেছে। ডিভাইডেড বাই কি আছে, আর জি, নিচে কি আছে আর জি, আর মানে কি ডি, তারপর হচ্ছে কি জি, জি সমান কি আমরা জানি, জি এর একক কি, জি এর একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার মাত্রা তাহলে কি হবে, এটার মাত্রা হবে হচ্ছে কি আপনার হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমি মিটারকে আমরা ডি লিখতে পারি, আর এটাকে টি লিখতে পারি, তাহলে ডি বাই টি স্কোয়ার, ঠিক আছে, এভাবে লিখতে পারেন। এখন এই ডি এর জায়গায় আপনারা এল বসালে কোনো সমস্যা নাই,
আমি লিখে নাই এল, এল বসালে যেহেতু মাত্রা সিস্টেম তাহলে এল বসাবেন, আর এখানে হচ্ছে কি আপনি টি বসাবেন বড় হাতে। বসালে দেখবেন কি উপরের ডি একটা, এটা কাটা একটা, উপরের ডি এ একটা, এটা কাটা এ একটা, বাসলো কি এ একটা টি, এখানে দুইটা টি আছে, এখানে আর একটা টি, দুইটা টি আছে, তাহলে দুইটা দুইটা কাটাকাটি, কাটাকাটি করলে কি থাকলে ওয়ান, আর কিছু নেই, তার মানে কোনো মাত্রা নেই। তাহলে কিন্তু আপনি এটা অ্যান্সার এভাবে মনে রাখতে পারেন যে আমি সলভ করে দেখবো, তাহলে সলভ করে দেখতে পারেন। এখন যদি করেন আমি সলভ করবো না, আমি ডিরেক্টলি মুখস্থ করবো, তাহলেও করতে পারেন। আবার যদি বলেন যে না আমি শর্টকাট সূত্র যদি থাকে কোনোটা মুখস্থ করবো সেটাতে, এখন এগুলোতে আপনি বসাইলে পরে অনেক সময় লাগবে, তো আমি বলবো আপনি সলভ এটা মুখস্থ করেন। কিভাবে? এই জিনিসটা আপনি দেখবেন নিউটনিয়ান মেকানিক্স যে অধ্যায়টা আছে না, সেখানে আপনার দেওয়া আছে যে tan থিটা ইকুয়ালস টু কি, আচ্ছা আপনার ভি স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা কোথায় দেওয়া আছে? যে ব্যাংকিং গুণের ওখানে দেওয়া আছে। তো এই জিনিসটা আপনাকে এখান থেকে জাস্ট মনে রাখতে হবে। ট্যান বা এই ত্রিকোণমিতিক যে রেশিও টেশিও আছে এগুলোতে সাধারণত কোনো কি থাকে না, মাত্রা চাত্রা থাকে না। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবেন। এখানে গেল 14 নাম্বার। তারপর আসেন 15 নাম্বার, এটা লাগবে না। 16 নাম্বার প্রশ্ন না। আচ্ছা 16 নাম্বার প্রশ্নটা দেখেন তো কি আছে এখানে, যে একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ 2.5 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার হলে এর আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত? তাহলে চাইছে কি আপনাকে আগে বুঝতে হবে, এখানে চাইছে আয়তন পরিমাপ, তার মানে কি আমরা একটা শর্টকাট সিস্টেম শিখাই, সেটা সেটা হচ্ছে কি যে এখানে যে মানটা দিয়ে থাকবে সেটা হচ্ছে কি, যে মানটা ত্রুটিতে মানে কতটুকু হয়েছে সেই মানটা দেওয়া থাকবে, সেটাকে আপনি কি করবেন, সেটাকে আপনি হচ্ছে 0.2 ওইটাকে গুণ করবেন কি দিয়ে, 3 দিয়ে গুণ করবেন। তারপর কি করবেন, 3 দিয়ে গুণ করবেন, বুঝছেন? তারপরে এখানে কি করবেন, এই যে মানটা আছে না, এই মানটা বড় মানটা যে মানটা ছিল ওই মানটা দ্বারা ভাগ করবেন। প্রত্যেকটার ক্ষেত্রে এরকম সিস্টেম খাটাবেন। তারপর আপনি কি করবেন, এই যে এটা পার্সেন্টেজ আসছে না, পার্সেন্টেজ আনবেন, তো 100% দ্বারা গুণ করবেন। 100% দ্বারা গুণ করবেন। গুণ করার পর এখন আপনি দেখেন তো আমরা একটু সলভ করে এটা, এই প্রশ্নটা এখানে সলভ যদি করি, তাহলে দেখেন এখানে হচ্ছে কি 0.2, তার মানে আমরা হচ্ছে ওইটাকে যদি এই 0.2 কে যদি তুলে দেই, এটাকে আমরা হচ্ছে এখান থেকে তুলে দিলাম, এটাও তুলে দিলাম। ঠিক আছে, তুলে দিলে কি কি পাচ্ছে, এইটা তুলে দেওয়ার কারণে নিচে চলে গেছে 10, আর নিচেরটা তুলে দেওয়ার কারণে উপরে চলে গেল 10। তো 10 10 কাটাকাটি আমরা আগে লিখলাম, তো একবারে এখান থেকে লিখি, তাহলে এখানে বাঁচলো কি, এখানে বাঁচছে 2, বাঁচলো কি 3, বাঁচলো কি 100, ডিভাইডেড বাই বাঁচলো হচ্ছে আপনার 25। ঠিক আছে না, 25 বাড়ছে। তো আমি কি করলাম, 25 দ্বারা 100 কে কাটলাম, কাটলে কত হচ্ছে 4। তাহলে এখন গুণ করুন তো, 2 গুণন 3 6 গুণন 4 ইকুয়ালস টু কত, 24%। দেখেন তো বইতে কোথাও 24% আছে? আছে, এই যে একটা আনসার দেখেন। তাহলে এটা পারছেন, এটা আশা করি পারার কথা। এই অঙ্কটা এভাবে করবেন, এভাবে যদি আপনি সলভ করেন তাহলে প্রত্যেকটা প্রশ্ন যে যত কঠিনই দেওয়া থাকুক আপনারা পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা হচ্ছে এটা গেল হচ্ছে অনুশীলনী সলভ 16। তারপর আসেন হচ্ছে কি একটি আদর্শ বা যুক্তিপূর্ণ আচরণ ভিত্তি যার সাপেক্ষে অন্যান্য বিষয় তুলনা করা এবং বিশ্লেষণ ও পরিমাপ করা যায় তাকে কি বলে? তো এই প্রশ্নটা বইয়ের কোথায় কিরকম ভাবে আছে তো ভালো করে বোঝাও যায় না, তো আপনি এটা ডিরেক্টলি মুখস্থ করতে পারেন। আদর্শ নীতি, এইভাবে আমি এরকম পড়তাম, দুইটা থেকে একসাথে বানাই নিয়ে আদর্শ নীতি। আদর্শ নীতি বলে না যে তার আদর্শ নীতি ঠিক নাই, তো এইভাবে আর কি মুখস্থ করার চেষ্টা করবেন। এটা অ্যান্সার হচ্ছে নীতি, মুখস্থ করবেন। আলোকবর্ষের একক কি, এগুলো পারবেন। তারপর হচ্ছে কি পরীক্ষার প্রমাণিত অনুকল্পকে কি বলে, এটা পারবেন। তারপর হচ্ছে স্ফেরোমিটার বৃত্তাকার মোট ভাগ সংখ্যা দেওয়া আছে, তো আমরা কি জানি যে লিস্ট কাউন্ট, এলসি কে বলা হয় লিস্ট কাউন্ট, এলসি লিস্ট কাউন্ট। উপরে কি থাকবে, লিস্ট কাউন্ট ইকুয়াল টু যে সূত্রটা সেটা হচ্ছে কি উপরে পিস ডিভাইডেড বাই হচ্ছে নাম্বার অফ আপনার যে ভাগ আছে সেটা। তাহলে এখানে দেখেন নাম্বার দেওয়া আছে কত 50, আর এখানে পিস দেওয়া আছে কত 5। তাহলে আমরা একটু হিসাব যদি করি, বসাই তো দেখি, পিচের মান 0.5, বসালাম কত 50 নিচে। তাহলে এটাকে যদি একটু মডিফাই করে, এটাকে আমি হচ্ছে পয়েন্ট তুলে দিয়ে নিচে কত দিলাম 10, তাহলে হয়ে গেল কত 5 ডিভাইডেড বাই হচ্ছে 5 গুণন 100। এভাবে হয় না, 5 5 কাটাকাটি করলাম 1 ডিভাইডেড বাই 100, তাহলে কি হবে 0.01। দেখেন তো কোথাও আছে নাকি, এই যে 20 ক। তাহলে হচ্ছে স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50, স্কেলটিকে এক পাক ঘোরালে হয়ে গেছিল স্মরণ, এটা যে পারলাম, এটা অ্যান্সার হচ্ছে 0.01 মিলিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা তারপর হচ্ছে কি কোন দুটি ভৌত জগতের উপাদান, এটা বইতে লেখা আছে মুখস্থ করবেন, সেটা হচ্ছে ওই যে দাগানো যেটা আছে সেটাই।
তারপর হচ্ছে পরিমাপে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় প্রকার ত্রুটি হয় যন্ত্রের। দেখেন আমি একটা জিনিস বুঝাই, ধরেন এটা 0, এদিকে গেলে হচ্ছে পজিটিভ, এদিকে গেলে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? তো যন্ত্র স্বাভাবিক অবস্থায় এরকম থাকে। তো মনে করেন এইদিকে হেলে গেছে যন্ত্র, তো এদিকে চলে গেলে পজিটিভ হবে, এদিকে হেলে গেছে এদিকে চলে গেলে নেগেটিভ হবে। তাহলে কি একটা যন্ত্রেই কেবল পজিটিভ নেগেটিভ দুইটা ত্রুটি হতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে প্রধান স্কেল এম, ভার্নিয়ার স্কেল, এটা তো সূত্র ডিরেক্ট মুখস্থ সূত্র, বইতে লেখাই আছে সূত্রটা। তারপর এখানে আছেন দেখেন লিখছে যে ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব সমীকরণে আর এর মান পরিমাপে যদি 2% ত্রুটি হয় তবে ভি নির্ণয়ে ত্রুটি হবে কত? তো আপনারা এই ম্যাথটা সাধারণত আরো অনেকভাবে করে অনেকে। তো আমি যেহেতু আমার মেডিকেলের জন্য লাগবে, জাস্ট শর্টকাট সূত্র আর কি মনে রাখার জন্য যত পার্সেন্টেজ দেওয়া থাকবে সেই পার্সেন্টেজকে আর দ্বারা গুণ করে দিলে পরে এইরকমই হতে হবে, হুবহু এরকম প্রশ্ন থাকতে হবে, এবং যত পার্সেন্টেজ থাকবে তার সাথে আর দ্বারা গুণ করে দিলে যেটা আসবে সেটা আনসার। সেটা হচ্ছে কি 6%, ঠিক আছে? এটা আমার কাছে আর কি মনে হয় যে সিস্টেমে মনে রাখা যায় আর কি। তো আসলে তো এটাই আসবে পরীক্ষার হলে, যদি পরীক্ষার হলে আসে তো এটাই আসবে। স্যাররা তো আলাদা করে প্রশ্ন বানায় টানায়, এত স্যারদের সময় নাই, তো এটাই দিবে। তো আপনারা মুখস্থ করতে পারেন, আবার এই সিস্টেমে মনে রাখতে পারেন, অথবা বড় যে সলভ আছে সেটাও করতে পারেন, কিন্তু বড় সলভ করার আমার মনে হয় না যে মেডিকেল স্টুডেন্টের দরকার, বুঝছেন? তারপর হচ্ছে কি আপনার হচ্ছে 25 নম্বর প্রশ্ন লাগবে না, কাটবেন বাদ। 26 নম্বর প্রশ্ন, কোনটি মৌলিক রাশি নয়? আচ্ছা দেখেন তো, তাপমাত্রা মৌলিক রাশি, দীপন তীব্রতা মৌলিক রাশি, পদার্থের পরিমাণ মৌলিক রাশি, তড়িৎ বিভব একমাত্র মৌলিক রাশি নয়, তার মানে এটা। তারপর আসেন হচ্ছে এখানে আলোকবর্ষে হলো, এটার মান সরাসরি বইতে দেওয়া আছে। তারপর নিচের কোনটি 1/, এটা আপনি দুইটা মান দেওয়া আছে বইতে, ওই দুটা ভাগ করে দিবেন, ভাগ করলে পরে দেখবেন এটা আসছে। তারপর 29 নম্বর প্রশ্নটা একটু দেখাই। দেখেন এখানে একটা ঝামেলা আছে। আমরা কিন্তু মাত্রা যদি বের করতে চাই, এইচ এর মাত্রা নরমালি আমরা যে কোনো ভাবে বের করতে পারবো, সমস্যা হবে না। কিন্তু এখানে কয়েকটা অপশন দেখেন, রৈখিক ঘাত, রৈখিক ভরবেগ, তারপর কৌণিক ভরবেগ, ত্বরণ আছে। তার মানে কি কৌণিক বেগের কাহিনীতে আমাকে যাইতে হবে। এখানে আগেই বলছে কৌণিক বেগ, কৌণিক ভরবেগের কথা আসছে, তার মানে কি কৌণিক বেগের কাহিনীতে যাইতে হবে। তো আমরা কি জানি যে স্বাভাবিকভাবে কৌণিক ভরবেগের সূত্র এটা পাইছি, কোনটা পাইছি, এম ভি আর ইকুয়াল টু NH/2π, তাই না? এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র। NH/2π কি কৌণিক ভরবেগের সূত্র যদি হয়, তাহলে আমরা এখান থেকে এম ভি আর সমান সমান ওইটা যদি লিখি, তো একটু ই করে দেই, এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই, আমরা এইচটাকে এই পাশে রাখি দিলাম, তাহলে কি হলো, এম ভি আর ইন্টু 2πটা উপরে চলে গেছে, ডিভাইডেড বাই কি নিচে থাকলো কোনটা, ওই যে আপনার এনটা ছিল। তো এইখানে দেখেন তো, এই যে অংশটা আমরা লিখলাম, এই অংশটা তো পুরাই ধ্রুবক, এটা কি পুরাই হচ্ছে ধ্রুবক, এটা কি পুরাই ধ্রুবক। তাহলে এই এইচ এর যে মাত্রাটা আসবে, আর এই ধ্রুবকের তো মাত্রা নাই বাদ, তাহলে এইটার মাত্রা আর এইটার মাত্রা সেম না, তাহলে এইচ এর মাত্রাও যা, কৌণিক ভরবেগের মাত্রাও যা। তাহলে এখানে দেখেন লিখছেন যে এইচ এর মাত্রা কোন রাশিটির মাত্রা সমান, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। যেখানে যেভাবে আপনাকে উত্তর চাবে আপনাকে সেভাবে করতে হবে। এখন আপনি যদি গড়াবাইটেল সবকিছু করতে যান তাহলে হবে না। তারপর দেখেন এখানে কি আছে, যে কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তা ধারা তাকে কি বলে, অনুকল্প, এটা বইতে পড়বেন। পিকো কোনটি, পিকো এটাও বইতে আছে, 10⁻20 বইতে পড়বেন, মুখস্থ। এই যে সূত্রটা ডিরেক্ট মুখস্থ বইতে। তারপর 1 ফেমটোমিটার হচ্ছে 10⁻50, এটাও বইতে মুখস্থ। এগুলো মুখস্থ জিনিসপাতিতে সময় নষ্ট করা যাবে না। আমি এই জন্য আপনাদেরকে প্রথম কথা লিখেও রাখছি, তার উপর যেগুলো মুখস্থ বইতে আছে সেগুলো স্কিপ করতেছে, জাস্ট খালি উত্তরটা বলে যাচ্ছে। কেন? এগুলো যদি আপনি মুখস্থ জিনিস বইতে খুঁজে না পান, তাহলে আমি মনে করি আপনি মেডিকেলের চান্স পাওয়ার যোগ্যতা সম্পূর্ণ না। এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন বইতে আছে, যেগুলো আমি স্কিপ করে গেছি, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার লাইন বাই লাইন ডিরেক্টলি বইতে উপস্থিত আছে। সো আপনাকে খুঁজতে হবে, আপনাকে পড়তে হবে, না পড়লে তো হবে না। পর্যবেক্ষকের কারণে যে ত্রুটি আসে তাকে বলা হয় লম্বন ত্রুটি, এটাও বইতে উল্লেখ আছে। নিক্তির সাহায্যে ভর পরিমাপে কোন ত্রুটি পরিহার করা যায়, লেভেল ত্রুটি, এটাও বইতে উল্লেখ আছে। এখন দেখেন এই যে এই প্রশ্নটা এই বইতে খুব একটু ভালো করে নাই হয়তোবা, তারপর স্যার বইতে থাকতেও পারে। তো আপনারা মনে রাখবেন, মুখস্থ করবেন, সেটা হচ্ছে কি বিনা কার্য, এটা দিয়ে মনে রাখবেন, বিনা কার্য। কার্য থেকে মনে রাখবেন হচ্ছে স্বীকার্য, বিনা থেকে মনে রাখবেন হচ্ছে বিনা প্রমাণে মেনে নেওয়াকে বলা হয় এটা। তাহলে বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলা হয়, স্বীকার্য বা নীতি, সরি স্বীকার্য বলা হয়, নীতি না। বিনা বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলা হয়, স্বীকার্য বলা হয়।
এটা পড়তে হবে, এটা আসে এবং এটা বিডিএস এ প্রশ্নটা আসছে, দেখছেন? তার মানে এটা ইম্পর্টেন্ট। নিচের কোন ত্রুটি শুধু ইস্কো জাতীয় যন্ত্রে থাকে? এটা কোনটা হওয়ার কথা? পিসট ত্রুটি, বইতে আছে। এখন দেখুন পদার্থের পরিমাপের এসআই একক কোনটা? সেটা হচ্ছে মোল। স্বাভাবিকভাবে এসআই একক মোলই ধরা হয়, আপনারা এটাই দিবেন আশা করি, প্যাচ লাগানোর দরকার নাই, এটাই দিবেন। একটি রাশির পরিমাপকৃত মান ও পরিমাপ্য মানের পার্থক্যকে কি বলা হয়? পরম ত্রুটি। সূত্র ইকুয়ালস টু কি? প্রকৃত মান, প্রকৃত মান মাইনাস হচ্ছে কি পরিমাপকৃত মান, পরিমাপ। তাহলে এই দুইটা হচ্ছে কি পরম ত্রুটি। তাহলে আপনাকে মনে রাখতে হবে 39 এর আনসার হচ্ছে কি ক, পরম ত্রুটি। আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি ও শতকরা ত্রুটির মধ্যে পার্থক্য কি? আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটির মধ্যে পার্থক্য হচ্ছে কি শতকরা ত্রুটি আপেক্ষিক ত্রুটি। দেখেন এই যে সূত্রটা, এই সূত্রটা বইয়ে ডিরেক্টলি লাইন উপস্থিত আছে, তাহলে আপনাকে বইতে দেখতে হবে যে বইতে এই লাইনটা উপস্থিত আছে। তাহলে আমি কেন মানে আবার সব দেখা লাগবে? বইতে যেগুলো থাকবে সেগুলো আপনি খুঁজে বের করবেন। তারপর হচ্ছে এখানে দেখেন এই যে এই প্রশ্নটা অনেকে বুঝবে না, আমি এই প্রশ্নটা বুঝাই। এখানে বলছে y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস kx। সমীকরণটিতে ওমেগা এর মাত্রা কোনটি? চাইছে কিসের মাত্রা? ওমেগার মাত্রা। তো ওমেগাকে আমরা কি বলি? কৌণিক কম্পাঙ্ক বলি। ওমেগাকে কি বলি? কৌণিক কম্পাঙ্ক। তাহলে ওমেগাকে কি বলি? কৌণিক কম্পাঙ্ক। তো কৌণিক কম্পাঙ্কের সাথে আমাদের সম্পর্ক কার? রৈখিক বেগের। তো রৈখিক বেগ ইকুয়ালস টু কি? ভি ইকুয়ালস টু ওমেগা আর। তাহলে আমরা এখানে যদি লিখি ওমেগা ইকুয়ালস টু কি লিখতে পারে? ভি ডিভাইডেড বাই হচ্ছে আর, ঠিক আছে না? তো আপনি একটা কাজ করেন তো, ভি এর মানে ভি এর মাত্রা লিখেন, সেটা কি হবে? এল টি ইনভার্স 1 ডিভাইডেড বাই হচ্ছে আর এর মাত্রা কি? আর এর মাত্রা হচ্ছে এল। তো আপনি এখন সুন্দর করে এখান থেকে এটাও কাটবেন, এটাও কাটবেন, কাটলে কি বাঁচলো? টি ইনভার্স 1 বাঁচলো। যদি টি ইনভার্স 1 বাঁচে তাহলে ওমেগার মাত্রা কি পেলাম? টি ইনভার্স 1। এখন দেখেন ভাইয়া এখানে তো এম এল টি আছে, এম এল 0 হাবি এরকম দেওয়া আছে, কোথাও তো টি ইনভার্স 1 নাই। আমরা কিভাবে বের করব? দেখেন কোনো কিছুর পাওয়ার, আমানুল্লাহ পাওয়ার, ধরেন আমানুল্লাহর প্রথম অক্ষর এ, এটার পাওয়ার যদি 0 মানে উপরে যদি 0 হয়ে যায় সেটা মানে 1, সেটা মানে কি 1। তাহলে এখানে দেখেন কোনটা কোনটা আছে, এই যে আমি যেটা অ্যান্সার সেটাই দেখাচ্ছি। এইখানে এম এর পাওয়ার 0 তার মানে কত? 1। এখানে এল এর পাওয়ার 0 তার মানে কত? 1। তাহলে দুটো অলরেডি 1 হয়ে গেছে, 1 চলে গেলে পরে শুধু টি ইনভার্স 1 থাকতেছে, তার মানে ক্যান্সার হচ্ছে 41 এর খ। ঠিক আছে, এইভাবে আপনাকে করতে হবে, বুঝতে হবে যে কোন প্রশ্নটা কিভাবে অ্যান্সার চাচ্ছে। পদার্থবিজ্ঞানের ভিত্তি সাধারণ, এই যে ভিত্তির মধ্যে তি আছে, এখানে তি আছে, দুইটা একসাথে মিলাই নিন, হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে 42। তারপর দেখেন পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত মতবাদটি কোন বিজ্ঞানী? রজার বেকন বৈজ্ঞানিক বইতে আছে, পড়বেন। তারপর এখানে আসেন, এটা বইতে আছে। তারপর এখানে দেখেন হচ্ছে কি, এটা মনে হয় অন্য বইতে আছে রে, একটু দেখে নিন তো। তারপর হচ্ছে কি সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এই যে কাহিনী আছে দুইটার যোগফল চাইছে, এটা তো ছোট মানুষও পারে। এখানে কি আছে? এই পয়েন্টটা তুলে দিয়ে 4টা গুণ করে দিলে 67,500 প্লাস হচ্ছে এখানে কত হচ্ছে কি 4,520, 4,520 দুইটা যোগ করলে কি এখানে 4,000 আর এখানে 67,000, 71,000 আর এই 500 আর এই 500 কত? 72,000। 72,000 যেটা আছে সেটা অ্যান্সার। দেখেন তো এই যে 72,000 আছে। তারপর দেখেন একটি দ্বন্দ্বের পরিমাপকৃত দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এন্ড প্রকৃত মান হচ্ছে 10.40 সেন্টিমিটার হলে পরিমাপকৃত ত্রুটি কত? তা আমরা কি জানি যে পরিমাপের শতকরা ত্রুটি ইকুয়ালস টু কি প্রকৃত মান 4.0 মানে 1040 যেটা আর কি, তারপর হচ্ছে কি পরিমাপকৃত মান 10 ডিভাইডেড বাই হচ্ছে কি প্রকৃত মান 10.40 ইনটু কত? 100%, তাই না? এটা যদি করি তাহলে দেখেন তো কি আসে, উপরে আসলে কত? 0.40 ডিভাইডেড বাই হচ্ছে কত? নিচে 0.40, উপরে কত গেল? 100%, তাই না? এই পর্যন্ত ঠিক আছে। এখন আমরা সবটা একটু দেখে এখানে এখানে দেখেন তো, এখানে দেখেন হচ্ছে কত? 0.40 কে যদি আমরা একটু উঠাই দেই, পয়েন্টটা উঠাই দিয়ে নিচে, তাহলে 100 দ্বারা গুণ করে দিলাম, তাহলে এই 100 আর এই 100 কাটাকাটি বাঁচলো কত? বাঁচলো হচ্ছে 40 ডিভাইডেড বাই 10.40। তো আপনারা একটা জিনিস দেখেন তো, এইখানে নিচে যে মানটা আছে সেই মানটা হচ্ছে কি 10-এর থেকে বড়, বাট আপনার হচ্ছে এই মানটা কি 10-এর থেকে বড় হলে পরে আর হচ্ছে কি এটা 40। তো 40কে যদি আমরা ভাগ করি 10 দ্বারা তাহলে 4 হয়, তাহলে 10-এর থেকে বড় জিনিস দিয়ে ভাগ করলে কি হবে? নিশ্চয়ই 4-এর কম হতে হবে। তো 4-এর কম কত? 3, 3 প্লাস এরকম কিছু একটা হবে। তো দেখেন তো এখানে 3 প্লাস একটাই অ্যান্সার আছে, ওইটাই অ্যান্সার, অন্যগুলো নাই। ঠিক আছে, এইবার মনে রাখ।
তারপর আসেন হচ্ছে কি একটি স্কুল গজের লঘিষ্ঠ ধ্রুবকের মান হচ্ছে 0.01 মিলিমিটার হলে এর ক্ষুদ্রতম কত বেদ মাপা যায়, যে মান দেওয়া থাকবে সেই মানটাই মাপা যাবে, ঠিক আছে, এটা হচ্ছে ক। সাধারণভাবে কোনো নির্দিষ্ট শর্তে সবসময় কি ঘটবে তার বর্ণনাকে বলা হয় নীতি, এটা মনে রাখবেন, নির্দিষ্ট মধ্যে নিয়ে আসে, নীতির মধ্যে নিয়ে আসে এবং মুখস্থ করবে। তারপর 8 নাম্বার প্রশ্ন, এটা মুখস্থ বইতেই আছে, জাস্ট ওখান থেকে আমি এটা মনে রাখার জন্য এটা মনে রাখছি, যে সিরিয়ালি মনে রাখার জন্য বইতে আছে। এই যে প্রশ্নটা আছে না বইতে, আপনি বই থেকে সিরিয়াল অনুযায়ী এটা করবেন, যে প্রথমে আছে কি পারসেক, তারপর লাইট ইয়ার, তারপর হচ্ছে কি মেগামিটার, তারপর হচ্ছে কি অ্যাংস্ট্রম, ঠিক আছে। তো আমি এইভাবে মনে রাখার জন্য আর কি এটা লিখে রাখছি যাতে আমার মনে থাকে, কারণ পরীক্ষার হলে তো এই অনুশীলনী থেকে প্রশ্ন দিলে এরকম এই প্রশ্নটাই তুলে দেবে, তাই না। সো এটা আমি হচ্ছে এভাবে লিখছি। এখন আসেন হচ্ছে 49 নাম্বার প্রশ্ন। দেখেন আমি একটু আগে বলছিলাম যে এইচ এর মাত্রা আমরা দুই ভাবে ভাগ মানে বাইর করতে পারি, কিন্তু আগেটা ছিল কি কৌণিক ভরবেগ টেনে নিয়ে এসে আমরা করলাম, কারণ ওখানে চাইছিল কি কৌণিক ভরবেগ, কিন্তু এখানে কি কৌণিক ভরবেগ চাইছে না, এখানে বলছে একটি ফোটনের শক্তি ই কম্পাঙ্ক নিউ হলে এর মধ্যে সম্পর্ক এইচ নিউ হলে এইচ এর মাত্রা কোনটি। তো এইচ এর মাত্রা আমরা কি বার করবো, ই ইকুয়ালস টু ইর মান কি এম এল টি ইনভার্স টু শক্তির মাত্রা, এম এল টি ইনভার্স কি শক্তির মাত্রা, নিচে কি নিউ এর কম্পাঙ্ক পাইলাম না টি ইনভার্স 1, তাহলে টি ইনভার্স 1 আর একটা টি ইনভার্স 1 কাটা গেল, তাহলে বাঁচলো কি এম এল টু টি ইনভার্স 1। দেখেন তো এই যে কোন নাম্বার অ্যান্সার, 49 এর কম, এটা অ্যান্সার। আচ্ছা তারপর আসেন হচ্ছে কি এল সি আর যথাক্রমে সক্রিয় আবেশ গুণাঙ্ক ধারকত্ব রোধ সূচিত করে, তবে হাবিজাবি লিখছে, এখানে লেখার পর দেখছেন লিখছে যে সূচিত হলো তা হলো কি। তো আপনাকে জানেন যে কম্পাঙ্কের একটা সূত্র আছে, এফ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 2 পাই রুট ওভার এলসি, এফ ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 2 পাই রুট ওভার এলসি যদি হয়, তো আপনি এখানে দেখেন তো এটাকে বাদ দেওয়া যায় না, এটা কি ধ্রুবক আর এখানে কি সমান চিহ্ন, তো ধ্রুবক সমান চিহ্ন যখন আমরা তুলে দিব তখন কি করতে হবে, সমানুপাতিক ধ্রুবক একটা নিয়ে আসতে হবে, তো সেটাই তো করছে এখানে, এফ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড রুট এলসি। তো এই এখানে রুট এলসির মানে লিখছে, কারণ চাইছে কি কম্পাঙ্কের কথা বলছে না, এই যে কম্পাঙ্ক, তবে কম্পাঙ্কের মাত্রা যে রাশিটির মাত্রা দ্বারা সূচিত হয় তাহলে সেই কম্পাঙ্কটা আমরা পাইছি, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু এটা, ঠিক আছে। তারপর 51 নম্বর প্রশ্ন, দেখেন তো 51 নম্বর প্রশ্ন আমি সলভ টলভ কিছু করাবো না, জাস্ট আপনাদেরকে কমন সেন্স খাটাই। কোন যন্ত্রে 1% ত্রুটি আছে, কোন যন্ত্রে 2%, কোন যন্ত্রে 4%, কোন যন্ত্রে 10% আছে, তো স্বাভাবিকভাবে কোনটাকে বেশি সতর্কতা দিয়ে মাপবেন, অবশ্যই যেটা 10% আছে সেটা। আরো কোনো কমেন্ট আছে? নাই, কারো কোনো কমেন্ট এখন পর্যন্ত পাই নাই। আচ্ছা তারপরে আমরা আসি, পরের দিকে যাই। কারো কোনো কমেন্ট থাকলে বলবেন যে আপনার কোনো প্রবলেম আছে কিনা, আমরা সেটা দেখাবো। তারপর আশা করি থাকার কথা না, আমি যেভাবে করাচ্ছি এগুলো থাকা উচিত না, তারপরে যদি থাকে আর কি, যে প্রশ্নটা দেখাবো এটা হচ্ছে ওটা তো গেল, যেটা বেশি ত্রুটি থাকবে ওটা বেশি সতর্ক থাকতে হবে। তারপরে আসেন হচ্ছে 52 নম্বর প্রশ্ন। আচ্ছা 52 নম্বর প্রশ্ন আমি বলবো তোমাদেরকে এটা প্রশ্নটা স্কিপ করবা, এই প্রশ্নটা স্কিপ করতে পারো, ইভেন আমি যখন পড়তাম তখন রেটিনার অনুশীলনের বইতেও ছিল না, প্লাস এই প্রশ্নটা একটু বিদঘুটে টাইপের, তো এটা স্কিপ করতে পারো। আবার যদি চাও মুখস্থ করবো তাও করতে পারো, আবার যদি কাউ যে আমি একটু শর্টকাট টেকনিকে মনে রাখতে চাই, যে শর্টকাট আমি লিখে রাখছি এই জন্য, চাইলে পরে এটা মনে রাখতে পারো। শর্টকাট ছাড়া যদি সলভ করতে চাও দুই এক পেজটা হয়ে যাবে, তো ওটা তো করা সম্ভব না। তো শর্টকাট কি শিখাইছি, এ প্লাস এ বি। এ বলতে কি বুঝাইছি, এই যে দেখেন এই বড় মানকে এই বড় মান দ্বারা ভাগ করছি, মানে যেটা সবচেয়ে বড় সেটাকে তার থেকে বড় নিচে যেটা আছে সেটা দ্বারা ভাগ করছি, অর্থাৎ এই দুটাকে 40-কে 2.5 দ্বারা ভাগ করছি। তো প্রত্যেকটা আপনি এটা করবেন, করার পর তাহলে এর মান পাবেন। তারপর হচ্ছে কি বি, বি সমান সমান কি এ 1-কে 40, তাহলে 1 ভাগ 40 প্লাস 1 2.5 ভাগ হচ্ছে কি আপনার হচ্ছে কি 2.5, তাহলে এটা হিসাব টিসাব করে দুইটা যোগ করে যা হবে সেটার সাথে আপনাকে আবার 16 গুণ করতে হবে, 16 গুণ করলে পরে দেখবেন 3 আসবে, অ্যান্সার কি আসবে 3 আসবে, আসলে পরে তার সাথে আবার 16 সাথে 3 যোগ হবে। তো এটাই হলো কাহিনী। তো এই প্রশ্নটা আমার মনে হয় না যে করার দরকার আছে, তারপর আপনি দেখতে পারেন, চাইলে মুখস্থ করতে পারেন বা এই যে শর্টকাটটা কাটাতে পারেন, কিন্তু আমার পছন্দ না। তবে এই প্রশ্নটা যতটুকু জানা আছে যে ভুল আছে, এটা অ্যান্সার হবে 1/n, কারণ এই যে দেখেন ভিসি ইকুয়ালস টু 1 - n - 1,
তো এই সূত্র যদি আমরা কাটানোর পর এখানে বসানোর পর কি আসলে 1/n আসছে। তো ভুল থাকলেও এটা কাছাকাছি মান আছে, যার কারণে এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখেন এখানে আর এর মধ্যে দিয়ে এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটাতে কি দেওয়া হচ্ছে আমরা জানি a = i² RT। তো আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে মনে রাখতে হবে যে আমার পরিমাপের ত্রুটি, যে ত্রুটিটা আছে সেটা নির্ণয়ের সূত্র কি, যে পাওয়ার তত দ্বারা গুণ করে তার উপরে আবার হচ্ছে হোল স্কয়ার দিয়ে রুট করতে হবে, হোল স্কয়ারের সমষ্টির রুট করতে হবে। তো দেখেন এটা i এর পাওয়ার কত 2, তার মানে i কে আমরা 2 দ্বারা গুণ করছি, t এর পাওয়ার কত 1 দ্বারা গুণ করছি, r এর পাওয়ার কত 1 দ্বারা গুণ করছি, তারপর কি করছি হোল স্কয়ার করে দিছি, হোল স্কয়ার করে আবার সবগুলো কি করছি সমষ্টি করছি, তার উপর আবার কি রুট চিহ্ন দিয়ে দিছি, রুট চিহ্ন দিলে যেটা আসছে সেটা। তাহলে হিসাব করেন তো দেখে যে এখানে আসলো কত √ এটা i এর মান কত দেওয়া আছে এখানে 3 গুণন কত আমরা করব 2, তার উপর কি হোল স্কয়ার প্লাস 1, তার উপর হোল স্কয়ার প্লাস 2 × 1, তার উপর হোল স্কয়ার। তাহলে আমরা হিসাব করে দেখবেন যে √41 আসছে। √41 যদি আসে তো এটা কি দেখেন তো, √49 এর মান হচ্ছে 7 আর √36 এর মান হচ্ছে 6। তাহলে √41 এর মান 6 এর বেশি 7 এর কম, এরকম কোন একটা মান হবে, 6 এর বেশি 7 এর কম। তাই যদি হয় তাহলে কি হচ্ছে এখানে আমরা তো 6 এর বেশি হয়ে গেছে অলরেডি, তো 7 এর কাছাকাছি চলে গেছে, তাহলে আমরা এটাকে ধরতে পারি কত অ্যান্সার, সেটা হচ্ছে কি 7। আর কি এইভাবে মনে রাখবেন, এটা আর কি একটু মানে আমি আর কি এইভাবে করতাম আর কি, তো আপনারা এইভাবে করতে পারেন যদি চান। তো এই দেখেন এই 55 নম্বর প্রশ্নটা আর এই আগে একটা প্রশ্ন দেখালাম না একটু আগে, কত নাম্বার জানো, 52 নাম্বার, দুটো প্রায় সেম। সো ওইটা আর ওইটা একই, দেখতে পারেন। তারপর হচ্ছে কি 56 নম্বর প্রশ্ন লাগবে না। 58 নম্বর লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের জন্য প্রযোজ্য, উদস্থিতি যন্ত্র, এটা পড়বেন, মুখস্থ করবেন। তারপর 58 নম্বর প্রশ্ন লাগবে না। তারপর 59 নম্বর প্রশ্ন লাগবে না। তারপর হচ্ছে কি ওই বস্তুটি ঘনত্বের পরম ত্রুটির সঠিক মান কোনটি, এটাও লাগবে না, ওই আগের উদ্দীপকের প্রশ্নটা বাদ। 61 নম্বর প্রশ্ন বাদ। তারপর দেখেন 62 নম্বর প্রশ্ন হচ্ছে কি বলছে যে গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার হলে, এটা কে দিয়েছেন কেপলার, তাহলে এটা এখান থেকে মুখস্থ করবেন, পারেন, এটাও পারার কথা নিউটন দা ভিঞ্চি। তারপর হচ্ছে গোলকের ব্যাসার্ধের প্রকৃত মান 3 সেন্টিমিটার দেওয়া আছে, ওই দেখেন সেই একই সিস্টেম, খালি এখানে আপনাকে এই জিনিসটুকু এক্সট্রা লিখতে হয়েছে, কারণ আমাকে তো ত্রুটি কতটুকু দেওয়া আছে সেই মানটা বাই করতে হবে না, যে এরকম লেখা থাকে না 3 + -0.20 এরকম থাকে না 0.2 এরকম, তো এই জিনিসটাকে আপনাকে এখান থেকে আনতে হবে, ঠিক আছে। এই জিনিসটা আনলে পরে এখানে যদি মানটা বসান, এটা কিন্তু এটা হবে, এই এখানে কিন্তু 0.2 হবে, তাহলে দিলে পরে আপনাকে বসাইলে পরে মানটা যদি ঠিকঠাক বসান তাহলে এই মানটা চলে আসবে, 2 আসবে। তারপর আসেন হচ্ছে এই প্রশ্নটা, যে একটি সিলিন্ডারের দৈর্ঘ্য দেয়া আছে পরে দেখবো, এখানে লিখছে কি যে একটি সিলিন্ডারের দৈর্ঘ্য দেওয়া আছে এত মিটার, মানে এল দেওয়া আছে, এটার মান দেওয়া আছে। এখন আমি কথা ভাই এটা কোথা থেকে লিখছি, আপনার বইয়ের শেষে দেখবেন, এই অধ্যায়ের শেষে দেখবেন লেখা আছে ভি মানে আয়তন = πr²l, কার, যেগুলো হচ্ছে এই যে আপনার হচ্ছে কি এই আয়তন সিলিন্ডার আকৃতি যেটা আছে সেটার আয়তন হচ্ছে πr²l। তো আমি সেই সূত্রটা খালি নিয়ে আসছি, নিয়ে আসার পর তাহলে দৈর্ঘ্যের মান দেওয়া আছে এল এটা, তারপর হচ্ছে কি আপনার হচ্ছে যদি উহার আয়তন 4 হয় তার মানে এই ভি এর মান দেওয়া আছে 4, তার হচ্ছে তাহলে উহার ব্যাস কত হবে, আমার চাইছে কি এই আর এর মান চাইছে, আর এর মান মানে আর এর মানে 2 গুণ চাইছে ব্যাস। তাই এখন আমি বসাই 4 বসাইলাম, তাহলে এখানে আপনারা কত বসাবেন 7/22 এটা বসান। পায়ের মান কত জানেন আপনারা, পায়ের মান হচ্ছে কি 22/7, ঠিক আছে, পায়ের মান হচ্ছে 22/7, তাহলে আপনি এখন বসান, এটা হচ্ছে 4 22/7 ইন্টু 7/22 ইন্টু আর স্কোয়ার, 7 7 কাটাকাটি 22 22 কাটাকাটি 4 থাকলো, আর = 2 হলো। তাহলে কি আপনার ব্যাস = কি হবে 2 × r, কত হচ্ছে 2 × r মানে 2 সমান কত 4, তাহলে দেখেন 4 আছে না কোথাও, এই যে অ্যান্সার 4, 65 ঠিক আছে। আচ্ছা তারপরে আসেন হচ্ছে 66 নাম্বার প্রশ্ন, যে কোন ধরনের ত্রুটি কোনোভাবে দূর করা যায় না, পদ্ধতি কোনটা। আচ্ছা আপনাকে আমি বোঝাই পদ্ধতি কোনটা,
এই যে আমরা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট যারা আছে মেডিকেল প্রিপারেশন নিব, আর হচ্ছে যারা হলো কমার্সের স্টুডেন্ট আছে যারা কমার্সের দিকে প্রিপারেশন নিবে ওই দিকে। তো এখন ওই বেটা পদ্ধতিতে ভুল করছে, ওই যাবে হচ্ছে মেডিকেলে কিন্তু কমার্সে যা ভর্তি হয়েছে, তাহলে কি হবে? তাহলে কি ওর হচ্ছে পদ্ধতিগত ভুল না? তাহলে কি এটা কোনোভাবে দূর করতে পারবে? ও তো চান্স জীবনেও পাবে না, কোনোভাবে সম্ভব না, ওর জীবনটাই নষ্ট। তো এইটা আর কি। তারপর 67 নম্বর প্রশ্ন লাগবে না। 68 নম্বর প্রশ্ন বলছে একটি লোহার গোলককে উত্তপ্ত করলে সর্বাপেক্ষা বেশি শতকরা পরিবর্তন দেখা যাবে আয়তনে। স্বাভাবিক কথাবার্তা, আয়তনে হবে। এটা তো মানে আয়তনে তো সবচেয়ে বেশি হয়, স্বাভাবিক। লোহার গোলক যেটা আছে এটা তো স্বাভাবিক কথাবার্তা, নর্মাল কমন সেন্সের কাহিনী। এখানে দেখেন এই প্রশ্নটা আছে Ml2 T−1। এই প্রশ্নটা লাগে না খুব একটা, দরকার নেই পড়ার, আমি স্কিপ করতে বলবো। যদি চাও মুখস্থ করো, লাগবে না। তারপর হচ্ছে কি বল এবং সরণ উভয়ের একক দ্বিগুণ করলে গতিশক্তির একক কত গুণ হবে? আচ্ছা আমরা কি জানি গতিশক্তি কে, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি হাফ এম ভি স্কয়ার ইকুয়ালস টু কি ই। ই সমান তো শক্তি বা গতিশক্তি একই জিনিস হলো, শক্তিও যা গতিশক্তি যা, গতিশক্তির পরিবর্তনতা, স্থিতিশক্তির পরিবর্তনতা, সবকিছু একই জিনিস। তাহলে শক্তি, শক্তি ইকুয়ালস টু আবার কি বল গুণন সরণ বা এফএস। তাহলে আপনাকে বলছে যে বল গুণন সরণ, তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে কি E1, প্রথম বলছে E1 কত, এফ ইন্টু F1 S1 আছে। এখন E2 মান কি বলছে যে 2 গুণ করছি সবকিছুই, তাহলে বল এবং সরণ উভয়কেই 2 গুণ করছি। তাহলে 2 গুণ করলে 2F1 এবং 2S1, তাহলে কত হলো দেখেন তো 4F1S1। তো F1S1 সমান কি E, তো আপনি এখানে এসে E1 বসান, তাহলে বসালে কি হচ্ছে E2 ইকুয়ালস টু 4E1। তার মানে কত হচ্ছে 4 গুণ না? তাহলে দেখেন তো 4 গুণ আছে কোথায়, সেটা অ্যান্সার। তারপরে এই প্রশ্নটা লাগে না, আসবে না, এসবটা আশেপাশে জিনিস মুখস্থ করতে পারেন। কোন রাশিগুলোর মাত্রা এক নয়? আচ্ছা আপনি দেখেন এখানে তড়িৎচালক শক্তি, বিভব, পার্থক্য। তড়িৎচালক শক্তি আর বিভব পার্থক্য একই জিনিস, তড়িৎ বিভব একই জিনিস। এটা বিভব পার্থক্য আর এটা শুধু বিভব। তার মানে কি বিভবে দুইটা বিভব থেকে যখন বিয়োগ করা হয় তখন হয় বিভব পার্থক্য, আর একটা বিভব যখন থাকে তখন সেটা বলা হয় বিভব। আর তড়িৎচালক শক্তি কি বিভব পার্থক্যর সবচেয়ে বেশি মান যখন হয় সেটা হচ্ছে তড়িৎচালক শক্তি। তাহলে মানে একই। তাপ, কাজ, শক্তি, তাপও শক্তি, কাজও শক্তি, শক্তিও শক্তি। তাহলে তিনটাই শক্তি, তিনটা শক্তির মাত্রা সেম। তারপর হচ্ছে দ্বিপোল, ভ্রামক, তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ক্ষেত্র, তিনটা জিনিস সেম। আপনি যখন দ্বিতীয় অধ্যায় পাবেন তখন তিনটা জিনিস সেম। তার মানে কি এখানে প্রত্যেকটার মাত্রা সেম। তাহলে এক না কোনটা, শুধুমাত্র এইটার মাত্রা এক না। তার মানে হচ্ছে 72-এর অ্যান্সার। ঠিক আছে, আপনি মিলাই দেখেন কোনটা মিলবে না। চাপের সাথে ইয়ং এর গুণাঙ্ক এটা মিলবে না, পিরুনের তো মিলবেই না। সো এটা আপনাকে পড়তে হবে। আমি তো দেখাই দিলাম, সবগুলো সলভ করে দেখাই দিই। 73 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে সূত্র মুখস্থ। তারপর সিজিএস এককে বোল্টজম্যান ধ্রুবকের মান। এটা কেমিস্ট্রিতে দুইটা এককে মান দেওয়া আছে প্রথম অধ্যায়। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় দুইটা মান দেওয়া আছে, একটা সিজিএস এককে দেওয়া আছে, একটা এসআই এককে দেওয়া আছে। দুইটা মানকে সরাসরি খালি ভাগ করে দিবেন, উপরে একটা বসাবেন, যে মান সিজিএস এককে বলছে না, তো ওইটা উপরে বসাবেন, আর এসআই বলছে ওইটা নিচে বসাবেন, দুইটাকে ভাগ করাই দিয়ে হয়ে গেল। যেটা বলছে মানে কোনটা উপরে বলছে দেখি, সিজিএস এককে বোল্টজম্যান ধ্রুবকের মান এসআই এককের মান অপেক্ষা কত গুণ বেশি। তার মানে এটা বেশি চাইছে, তাহলে একটাকে ওইটাকে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে, স্বাভাবিক। তারপর হচ্ছে এখানে সর্বাপেক্ষা ছোট একক কোনটি, বইতে দেখবেন লেখা আছে এই অ্যাটোমিটার, অ্যাটোমিটার। তারপর 76 নম্বর প্রশ্ন লাগবে না। কারো কোনো প্রশ্ন? নো কোয়েশ্চেন্স। তারপর হচ্ছে কি একটি বৃত্তের পরিমাপ্য ব্যাসার্ধ, ওই সেই একই একই কাহিনী আগের, কিন্তু এইখানে একটা চেঞ্জ আছে। এখানে কি বলছে ক্ষেত্রফল পরিমাপে শতকরা ত্রুটি কত। তাহলে সেই কি করবে, এটাকে এখানে এটাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে বসাও। কিন্তু এখানে ভুল আছে, ভুল আছে কি যে এখানে থাকার কথা ওই আগের প্রশ্নটা মনে হয় আমি বলছিলাম, এটা আসলে ভুল আছে যে এখানে 0.2 হবে না, এটা হওয়ার কথা ছিল 0.02। তাহলে এটা যদি বসান 0.02, এখানে বসালেন 2 × 10, এখানে 100, এটাকে তুলে দিলেন 100 নিচে চলে আসলো, 100 100 কাটাকাটি, আর 5 আপনার হচ্ছে কত হলো, এখানে বসলো 100 100 কাটাকাটি, তাহলে উপরে চলে গেল কত 4, উপরে গেল কত 4 ডিভাইডেড বাই হচ্ছে 5। তাহলে আপনি 40, ঠিক আছে কি 2 গুণন, হুম
একটি বৃত্তের পরিমাপ্য ব্যাসার্ধ হচ্ছে 0.5 দেওয়া আছে, 0 to 5 দেওয়া আছে। আচ্ছা এই প্রশ্নটা আমি একটু দেখে দাঁড়ান। এটা সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার, তাই তো মিলতেছে না, এটা অ্যান্সার হচ্ছে এটা। তাহলে দেখেন এখানে 4 বার আসলো, 4/5, তাহলে 4কে আপনি যদি পয়েন্ট করেন, পয়েন্ট করলে পরে 40 হয়ে যায়, উপরে উপরে 40 গেল, তাহলে কত হচ্ছে 8 আসতেছে, 0.8। ঠিক আছে, এটার অ্যান্সার এটা, এটা না। তারপর হচ্ছে এটা মুখস্থ করবেন, 78 নম্বর প্রশ্ন মুখস্থ করবেন, আসার মতো প্রশ্ন না। তারপর এটা কি, এটা তো ছোট কালের প্রশ্নটা পারবেন, যে অ্যাম্পিয়ার সেকেন্ড কোন ধরনের একক, আধান, আই কষ্ট কি, যে কিউটি, তাহলে ওখান থেকে ওইটা কাহিনী মাহিনী করে বসালে পর হচ্ছে। তারপর বলের ঘাতের একক নিচের কোন রাশিটির এককের সমান, সেটা হচ্ছে কি রৈখিক ভরবেগ। বলের ঘাতের একক, বলের ঘাতের একক এটা কোনটির সমান, রৈখিক ভরবেগের একক। রৈখিক ভরবেগ কি এমভি। তো বলের ঘাত কি, কারণ হচ্ছে এই জিনিসটা আমি ভুলে গেছি এখানে, সহজ প্রশ্ন কিন্তু একেবারে সহজ প্রশ্ন। তারপর দেখেন এইখানে এই প্রশ্নটার সলভ কিন্তু আগে হয়ে গেছে। তারপর দেখেন বল ধ্রুবকের মাত্রা কোন রাশিটির মাত্রার সমান, বল ধ্রুবকের মাত্রা কোন রাশিটির মাত্রার সমান, সেটা হচ্ছে কি যে বল ধ্রুবকের মাত্রা এখানে দেখেন আমি লিখে রাখছি, সেটা হচ্ছে কি k = f ডিভাইডেড বাই x এবং t = কি f ডিভাইডেড বাই l। এটাও কি, এটা হচ্ছে আপনি পৃষ্ঠটান, পৃষ্ঠটান t = কি f ডিভাইডেড বাই l আর k = কি f ডিভাইডেড x। তো উপরেও বল আছে, নিচে হচ্ছে দৈর্ঘ্য আছে, উপরে বল আছে, নিচে দৈর্ঘ্য আছে, তো দুটো তো সেম, তার মানে k = কি t, তার মানে হচ্ছে পৃষ্ঠটান। ঠিক আছে, তারপর নিচের কোনটি সবচেয়ে বড় একক, নিচের কোনটি সবচেয়ে বড় একক, সেটা হচ্ছে পারসেক, বইতে লেখা আছে। তারপর দূরত্বের একক নয় কোনটি, লিপিয়ার, দেখলেন এটা। তারপর দেখেন এখানে লিখছে যে একই দৈর্ঘ্যের দুটি সরল দোলকের পিণ্ডদ্বয়ের ভর যথাক্রমে 50-100 গ্রাম এবং এই সরল দোলকের আপনার হচ্ছে একই স্থানে পর্যায়কাল করতে হবে। তাহলে একই স্থান যেহেতু বলছে, তার মানে জে এর মান সেম, একই দৈর্ঘ্য যেহেতু বলছে, তার মানে কি দৈর্ঘ্য এল সেম, তাই না? তো এখানে বলছে যে পর্যায়কালের কথা, তো আমরা কি জানি সাধারণত সরল দোলকের যে কাহিনীগুলো আছে পর্যায়কালে ভরের উপর এটা নির্ভরশীল হয় না। এটা কি হয় না, পর্যায়কাল কিসের উপর নির্ভর করে হয় না, ভরের উপর নির্ভরশীল নয়। আপনি পর্যায়কালের অধ্যায় যান, অষ্টম অধ্যায় যান, তাহলে দেখবেন যে ভরের উপর নির্ভরশীল নয়। এটা হচ্ছে যার কারণে যেহেতু দুইটার দৈর্ঘ্য সমান, দুইটার জিও সমান, তার মানে 1:1। ঠিক আছে, দুইটাই সমান, তার মানে কি 1:1 সমান সমান। তারপর এটা মুখস্থ, এটা হচ্ছে কি 8% মুখস্থ করবেন। আপনি সলভ দিলে সলভ করতে পারেন, কিন্তু আমি চাই মুখস্থ করেন। তারপর দেখেন কোন বিজ্ঞানী একটি পরীক্ষার সময় 100 বার পাঠ নিলেন, তিনি ওই একই পরীক্ষায় ওই মাপটি 400 বার নিলে সম্ভাব্য ত্রুটি কত। সম্ভাব্য ত্রুটি হচ্ছে 1/4। কিভাবে, একজন মানুষ একবার মাপছে একটা জমি, তাহলে আরেকজন মানুষ 5 বার মাপছে, আরেকজন মানুষ 10 বার মাপছে, সবচেয়ে কম ত্রুটিকে দেখাবে ও বলবে যে আমি বেশি ভালো করে মাপছি। আবার আরো ভালো করে বোঝায়, একজন মানুষ একবার টাকা গুনছে, সেখানে একটা নোট কম থাকতেও পারে, সে 2 বার টাকা গুনছে, আর ভুল হতেই পারে 2 বার, কিন্তু 5 বার যখন গুনবে তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নাই। তাহলে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। তো আশা করি সবগুলো বুঝবেন যে কমে যাবে। এখানে দেখেন, এখানে লিখছে কি একই থাকবে, জীবনেও না। তারপর হচ্ছে কি বেড়ে যাবে, কি লিখছে এখানে 4 গুণ হবে। তাহলে আপনি বলেন যে যত বেশি গুনবে টাকা মানে ভুল হওয়ার সম্ভাবনা তত কি বাড়বে না, এটাও সম্ভব না। তাহলে দুইটা জিনিস সম্ভব না হয়ে গেল অলরেডি। আর অর্ধেক হবে, এটাও সম্ভব না, তার মানে কি 4 গুণ কমে যাবে, কারণ 100 ওটাকে ই করেন 4 গুণ হয়ে যাচ্ছে, 1/4 এভাবে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে বোঝাই দিলাম মোটামুটি আপনাদের। এখন একটা প্রশ্ন আমি যেটা আটকে গেছি, ওটা নর্মাল প্রশ্ন ছিল, দাঁড়ান আমি একটু দেখি প্রশ্নটা। সেটা হচ্ছে যে বলের ঘাতের একক